This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আপনাদের ওই কুইজের মতো করে একটা প্রশ্ন করি, বলুন তো কম্পিউটারের সবথেকে ভালো জিনিস কি ভাবছেন? তো এটা কোনো প্রশ্ন হলো? কম্পিউটারের তো কত কত উপযোগিতা, কত ভালো দিক রয়েছে, কিন্তু আমাদের কাছে সাধারণ মানুষের কাছে কম্পিউটারের সবথেকে ভালো জিনিস কি জানেন? কম্পিউটার আমাদের একটা সুযোগ দেয়। কিসের সুযোগ? ভুল শুধরে ফেলার। ধরুন আপনি কিছু একটা ভুল করলেন, কিছু একটা ভুল টাইপ করে ফেললেন, ভুল লিখে ফেললেন, এরকম যা কিছু, আপনি কন্ট্রোল জেড মেরে দিন, আন্ডু হয়ে যাবে। মানে যে জিনিসটা আপনি ভুল করেছেন ঠিক তার আগের পর্যায়ে পৌঁছে যাবে কম্পিউটার। মানে আপনাকে একটা সুযোগ দেবে নতুন করে জিনিসটা ঠিক করার। এই সুযোগটা কম্পিউটার দেয়, জীবন দেয় না। এখানেই জীবন কম্পিউটারের থেকে অনেক বেশি নিষ্ঠুর। জীবনে কোনো ভুল করলে সেটাকে আর আন্ডু করা যায় না। এটা বললাম কেন জানেন? কারণ আমি জানি এই মুহূর্তে যারা এই টিভি স্ক্রিনের ওপারে আমার সঙ্গে বসে এই না বললেই নয় একসঙ্গে কিছু আলোচনা করবেন বলে মনে মনে ভাবছেন, তারা এই বাংলায় একটা আন্ডু বাটন চাইছেন। একবার যদি ওইরকম একটা কন্ট্রোল জেড বা ওই একটা আন্ডু বাটন, মানে যেটা টিপে দিলেই ভুলগুলোকে সব ঠিক করে দেওয়া যাবে বা তার আগের পর্যায়ে পৌঁছে যাওয়া যাবে, এরকম একটা কিছু থাকতো না, নিশ্চিতভাবেই তাই করতেন। এক্ষুনি টিপে দিতেন, আতিপাতি করে টিকে দিতেন। আরও বেশি টিপতেন কেন জানেন? এই মুহূর্তে যে খবরটা দেখাবো সেই খবরটা সহ্য করতে পারবেন না বলে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে একটা 7 বছরের বাচ্চা মেয়ে মারা গেছে। কী হবে জানেন? আমাদের ভুলের জন্য। বালি মাফিয়ারা তার জন্য মৃত্যু ফাঁদ তৈরি করে রেখেছিল দীর্ঘদিন ধরে। ড্রেজিং না হয় ওই হলদি নদীর চরে বেশ একদম বড় করে চড়া পড়ে গেছে। সেই চরের বালি তোলা আইনতভাবে সেগুলো নিষেধ, কিন্তু অবৈধভাবে সেখানে তো কোনো রকম নিষেধাজ্ঞা নেই। সুতরাং বালি মাফিয়ারা নিশ্চিন্তে বালি তুলে গেছে। এবার এইভাবে যদি চড়ার থেকে আপনি বেরমভাবে বালি তুলে নিয়ে যান তাহলে তো গর্ত হয়ে যাবে। তাই হয়েছে। এবার নদীতে যথাসময়ে জল বেড়েছে, আর তখন বাইরের থেকে বোঝার কোনো উপায় নেই ওই চরের কোথায় গর্ত রয়েছে আর কোথায় নেই। হালকা হয়তো জল, ওই জলেই তো বাচ্চাগুলো খেলে। 7 বছরের পিঙ্কিও বোঝেনি ওই জলের তলায় মৃত্যু রয়েছে। 13 পক্ষিয়ায় ওই হলদি নদীর চরে খেলতে গেছিল পিঙ্কি, আর তার সঙ্গে ছিল দিদি সালোনি আর বন্ধুরা। এবার খেলতে খেলতে ওই অবৈধভাবে বালি তোলার ফলে যে তৈরি হয়েছিল গর্তটা, তার মধ্যে সে পড়ে গেছিল। আর দিদি সালোনি সঙ্গে ছিল, সঙ্গে সঙ্গে সেও জলে ঝাঁপ দিয়েছিল যে যদি বোনকে বাঁচাতে পারে। না, পারেনি। কারণ বোন আর দিদি দুজনেই তো সাঁতার জানতো না। সালোনিকে কোনো রকমে উদ্ধার করা গেছে, কিন্তু পিঙ্কি না, বাঁচানো যায়নি। কারণ ওই যে বললাম, কোনো ভুলকে আন্ডু করার সুযোগ, মানে শুধরে নেওয়ার সুযোগ কম্পিউটার দেয়, জীবন দেয় না। জীবন খুব নিষ্ঠুর। চোখের সামনে দীর্ঘদিন ধরে একটা ভুল হচ্ছিল, ওই বেআইনি কাজ, সেটাকে যারা প্রশ্রয় দিয়েছেন তারাও তো ভুলই করেছেন। এই সমবেত ভুলে এই বাচ্চারা মানে কি? আমাদের ভবিষ্যৎ, আপনার আমার ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ হলদি নদীর জলে ডুবে গেছে আমাদেরই ভুলে। এটা বললে খুব একটা অন্যায় করা হবে। এবং সত্যি কথা বলতে কি, বাচ্চারা যদি দেশেরও ভবিষ্যৎ হয় তাহলে পিঙ্কির মৃত্যু তো ভবিষ্যতেরই অপমৃত্যু, তাই না?
মা কাঁদছেন, হাপুস নয়নে কাঁদছেন, তবুও পিঙ্কি সাড়া দিচ্ছে না। 7 বছরের ছোট্ট শরীরটা শেষবারের মতো আঁকড়ে ধরছেন মা। পিঙ্কি পিঙ্কি তবুও মা বলে ডাকছে না। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, বাংলার রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া নন্দীগ্রাম, শিল্পের দাবি বনাম কৃষি জমি রক্ষার দাবিতে আন্দোলনের নন্দীগ্রাম। পিঙ্কি সেই নন্দীগ্রামে বেনিয়মের বলি। গা ধুতে গেছিল গো, আমি না বলছিলি মেয়েগুলো সাঁতার কাটতে জানেনি গো, ও আমার কথা শুনেনি, বাচ্চা মেয়ে চলেই চলো গো। নন্দীগ্রামের বয়াল গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে হলদি নদী, যে নদীর বুকে সাদা বালির চরে রাঘব বোয়ালদের অবৈধ বালি খাদান। তেমনই এক খাদানের জন্য খোঁড়া গর্তে পড়ে গিয়েছিল পিঙ্কি। মামার বাড়িতে ঘুরতে গিয়ে পিঙ্কি আর তার দিদি সালোনি খেলতে গিয়েছিল নদীর চরে। রবিবার বিকেলে নদীর চরে খেলা করছিল তারা। সেই সময় পা পিছলে খাদানের জলে পড়ে যায় পিঙ্কি। বোনকে বাঁচাতে দিদিও ঝাঁপ দেয়। সালোনি আর পিঙ্কি কেউই সাঁতার জানতো না। সালোনিকে বড়রা উদ্ধার করে, কিন্তু পিঙ্কিকে বাঁচানো যায়নি। এত বড় বড় গাড্ডা, এত বড় বড় গভীর পুকুর খুলে রেখেছে, প্রত্যেকেরই জন্য মানে অসুবিধা। ওটা যখন বালিটা তুলে নেয় তখন তো অনেক গাড্ডা হয়ে যায় ওখানটা। এই যে আজকে যে বাচ্চাগুলো হলো, এগুলো কে দায় নেবে? এই দায়ভারটা কে দেবে? মা দেখছেন ছোট্ট মেয়ের মৃতদেহ, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেখছে পিঙ্কি নিথর, আর রাজনীতি দেখছে লাশ, হোক না ছোট, তবুও তো লাশ। রাজনীতির কাছে লাশের গুরুত্ব অনেক। পিঙ্কির মৃত্যু নিয়ে তাই সস্তার রাজনীতি চলছে পূর্ব মেদিনীপুরে। পুরোপুরিভাবে অবৈধ এরকম অবৈধ বালি খাদান আজকের রাজ্যের বহু জায়গায় পুলিশ প্রশাসনের মদতে তৃণমূল কংগ্রেসের শাসনে হচ্ছে, যার এই সরকার পুরোপুরিভাবে 25% 75%-এর একটা রেশিও করে দিয়েছে। তো সেই রেশিও অনুযায়ী তৃণমূল কংগ্রেসের নিস্তরে নেতারা এরকম অবৈধ বালি খাদান চালিয়ে ওপরতলায় টাকা পাঠাচ্ছে। বিজেপি যে রাজনীতি করতে চাইছে কার উপরে দোষারোপ করছে? ওখানকার পঞ্চায়েত, বিজেপি পরিচালিত পঞ্চায়েত, এমএলএ, এমপি, পঞ্চায়েত সমিতি সবটাই বিজেপি ক্ষমতায় আছে। ফলে যদি বালি খাদান কেউ করে থাকে সেটা বিজেপির মদতেই হয়েছে। পিঙ্কি আর বায়না করবে না, মা বলে ডাকবে না, মা তাই কাঁদছেন। কিন্তু রাজনীতি লাশের ওপর বসে ভোট সাধনা করবে আর কতদিন? এই পর্যন্ত শুনে যারা ভাবছেন না রাগ করবেন, করুন না, রাগ করুন। এটা তো রাগ করারই ঘটনা। একটা বাচ্চা মেয়ে খেলতে খেলতে বেঘরে মারা গেল, রাগ করবেন না। এই মেয়েটা মারা গেল কেন? কারণ আইনকে তোয়াক্কা না করে এই বেআইনি কাজগুলো হচ্ছিল, আর আইন চোখ বুজেছিল। সত্যিই তো এটা রাগ করার মতো ঘটনা। রাগ করুন, শুধু ভেবে দেখুন রাগটা কার ওপর করবেন। বিজেপি বলল শুনলেন না, তৃণমূলের মদতে বেআইনি বালির কারবার চলছে, তাই তৃণমূলকেই এই মৃত্যুর দায় নিতে হবে। আর তৃণমূলও বলে দিল, নন্দীগ্রামের বিধায়ক, রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, যে পঞ্চায়েত এলাকায় এই ঘটনাটা ঘটছে সেই পঞ্চায়েতও বিজেপির দখলে। ফলে বিজেপির এইভাবে হাত ধুয়ে ফেলাটা তো অ্যালাউ করা যাবে না। সত্যিই তো তাই। রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি যেখানে হচ্ছে সেখানে আপনি কি করবেন? কাদা মাখবেন? ভেতরে ভেতরে রাগ হবে না? এই রাগটা তাহলে কার ওপর প্রকাশ করবেন? দেখুন, আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো টিকে আছে তার মধ্যে কংগ্রেসের দাবি তারাই হচ্ছে সব থেকে পুরনো। নির্বাচনী ওই প্রতীক টতীকের ব্যাপার যদি ভুলে যান, ওগুলো ভুলে যান, একটু পুরনো, একদম ইতিহাসে চলে যান, গোড়ায়। যদি শুধু ঐতিহ্য, ধারাবাহিকতা বা ওই একদম গোড়াপত্তনটা দেখেন, তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসকে এই রাজনৈতিক দলগুলোর পিতামহ ভীষ্ম বলে মেনে নিতে তো কোনো অসুবিধে নেই। এবার ভাবুন, পরাধীন দেশে কংগ্রেসের জন্মটা কেন হয়েছিল? ভারতকে স্বাধীন করার জন্য? ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য? না, সেগুলো তো পরবর্তী ক্ষেত্রে বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায় বা মহাত্মা গান্ধীরা চেয়েছিলেন বলে হয়েছিল, সুভাষচন্দ্র বসুরা চেয়েছিলেন বলে হয়েছিল। আসলে কংগ্রেসের জন্ম তো হয়েছিল সেফটি ভালভ হিসেবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম যিনি দিয়েছিলেন সেই অক্টাভিয়ান হিউম, এই ভদ্রলোকের পরিকল্পনাই তো ছিল ভারতীয়দের
অ্যাঙ্গার ম্যানেজমেন্টের কোর্স করানো। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট জানেন তো, খুব রাগটাগ হয়ে গেলে কীভাবে সেই রাগটা সামলানো যাবে সেটার জন্য ওই মনোবিদরা বিভিন্ন রকম কোর্স করান, অনেক কিছু বলেন। 1 থেকে চোখ বন্ধ করে 10 গুনুন, অথবা করে ফোঁস করে নিঃশ্বাস ফেলুন। কাউকে বলেন, সেই মুন্না ভাই MBBS দেখেছিলাম, হাসতে শিখিয়ে দিয়েছে। এরকম বহু ঘটনা আছে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য। কিন্তু একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে দেওয়া, সেটা কিন্তু ওই জাতীয় কংগ্রেসের ক্ষেত্রে হয়েছিল। ভারতীয়রা খুব রেগে ঠেকে গেলে এতদিন পরাধীন থাকতে থাকতে তো ভেতরে ক্ষোভ বিক্ষোভ জাগবে। সুতরাং যদি খুব রেগে যায় তাহলে তো আবার যুদ্ধ বিগ্রহ করে ফেলতে পারে। সেগুলো যাতে না করে, প্রেসার কুকারটা যেন ফেটে না যায়, বরঞ্চ আলোচনার টেবিলে বসে আলোচনা করে ক্ষোভটা উগড়ে দিতে পারে বা ভেতরের বাষ্পটাকে বার করে দিতে পারে, এই সেফটি ভালভ হিসেবেই তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি করেছিলেন হিউম। এবার ইতিহাস বই থেকে একটু বাইরে বেরোন, চারপাশে তাকান, দেখবেন এরকম অনেক সেফটি ভালভ চারপাশে লাগানো রয়েছে। এবং প্রতি মুহূর্তে এই রাজনীতি সেফটি ভালভের ব্যবস্থা করে রাখে। এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস রাজনীতির কাছে। জমতে দেওয়া যাবে না, বার করে দাও ভেতরের বাষ্পগুলো, কোনো না কোনো রাস্তায় বার করে দাও। এই যে হুগলির গোঘাটে রাস্তা খারাপ বলে 2 কিলোমিটার ঘুরে ঘুরে স্কুলে যেতে হয় বাচ্চাদের। স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সবার মনে ক্ষোভ জন্মেছিল। সেই ক্ষোভটা তো বার করে দেওয়ার দরকার ছিল। আজ সেই ক্ষোভ বেরিয়ে গেছে, কারণ পাড়ায় ওই আপনার পাড়ায় সমাধান ক্যাম্প, ওই সমস্ত যেগুলো হচ্ছে ওরকম ক্যাম্প বসেছিল। গোঘাটের কাঁঠালি প্রাইমারি স্কুলে সরকারি ক্যাম্পে গিয়ে ছাত্রছাত্রীরা যথারীতিভাবে অভিযোগ করেছে, বলেছে তাদের রাস্তা চাই, এইভাবে চলবে না। দীর্ঘদিন ধরে তারা কেন এরকম ভুক্তভোগী হবে, খুব অসুবিধে, খুব রেগে মেগেই বলেছে। সব শুনে প্রশাসন কি করেছে? খুব শান্তভাবে সেটাই বলেছে যা প্রশাসন বলে থাকে। স্থানীয় পঞ্চায়েত সমিতির তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে অবশ্যই, নিশ্চয়ই চেষ্টা করা হবে, সমস্যার সমাধানের ব্যবস্থা করা হবে, অবশ্যই হবে। ব্যাস, একটা প্রতিশ্রুতি। এর বাইরে আমাদের আর বড় প্রাপ্তি আর কি হতে পারে? সুতরাং ভেতরে যে রাগটা তৈরি হয়েছিল সেই রাগটা বেরিয়ে গেল, আশ্বাস তো পাওয়া গেছে, সুতরাং আপনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এবার আপনিও জানেন বর্ষার জমা জল দিনের পর দিন নামছে না বলে কাউন্সিলরকে আপনি গালাগাল দিলে কাউন্সিলর যতই বলুন যে পরের বর্ষায় পাম্প বসাবো, এরকম জল আর জমবে না, সেটা আসলে স্তোক বাক্য, ওটা হবে না। আসলে এইরকম আমাদের সমস্যাগুলোকে আন্ডু করে দিয়ে কবে যে ডু হবে সেটা কেউ জানে না। সেটা ওই গোঘাটের মানুষজনও নিশ্চয়ই জানেন। রাস্তা হবে এই আশ্বাসটুকু নিয়ে সার বলতে হয় বলে, প্রতিশ্রুতি দিতে হয় বলে দেওয়া হয়েছে। এবার আপনার আমার জন্য এই আশ্বাসটাই সব। সুতরাং আমরা আশ্বাসটা পেয়ে গেছি, বাড়ি চলে এলাম, ভেতর থেকে ক্ষোভটা বেরিয়ে গেল। আমরা তো আমাদের কাজটা করেছি না, আমাদের অসুবিধা হয়েছিল, ক্ষোভ উগড়ে দিয়েছি, বেরিয়ে গেছে সব, ভেতরে আর কিচ্ছু নেই। আসলে এই যে এই আশ্বাস প্রতিশ্রুতি, এগুলো ভোট এলে নেতারা ঘন ঘন দেন। ঠিক যেরকম ভোট এলে সিবিআই আর ইডি হঠাৎ করে সক্রিয় করে হয়ে ওঠে বলে অভিযোগ ওঠে, ঠিক সেরকম সব সময়োপযোগী, জানেন তো, সব সেফটি ভালভ। এবার কার সেফটি ভালভ কে কীভাবে ব্যবহার করবেন সেটা আলাদা কথা। এই যে আজ যে রাজ্যের 5 জেলার 26টা জায়গায় বালি চুরির তদন্তে অভিযান চালালো ইডি, কি অদ্ভুত না? এমন একদিনে বালি চুরির তদন্তে অভিযান চলল যেদিন ওই বাচ্চাটার মৃত্যুর খবর আপনাদের আমি শোনাচ্ছি। ওই বাচ্চাটার মৃত্যুও তো ওই বালি চোরদের জন্যেই, তাদের অবধি পৌঁছবে না। এ বালি চুরির কারণ ধরন সব আলাদা, আর এর তদন্তর কারণও আলাদা। এটা ভবিষ্যতে যাতে কেউ ওই খোঁড়া গর্তে পড়ে না যান তার জন্যে না, বরঞ্চ এটা আবার রাজনীতিকদের অভিযোগ, রাজনীতিকদের জন্য গর্ত খোঁড়ার জন্য। ইন্টারেস্টিং খুব না? একই জিনিস, অথচ কীভাবে তার ধরন বদলে যায়, কারণ বদলে যায়।
এই যে কলকাতা, উত্তর 24 পরগনা থেকে শুরু করে 2 মেদিনীপুর আর ঝাড়গ্রামে এই ইডি যে ঘুরে বেড়ালো, দৌড়ে বেড়ালো, লক্ষ্য কী ছিল? জিডি মাইনিং বলে একটা কোম্পানির অফিস কাছারির থেকে শুরু করে ওই কোম্পানির কর্ণধারের বাড়ি এবং কোম্পানির সঙ্গে লতায় পাতায় যারাই জড়িত তাদের বাড়িতে তদন্ত করা গেছিল। আজকে ইডি সব জায়গায় গেছিল। এবার এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ কি? অভিযোগ গুরুতর। এই জিডি মাইনিং কোম্পানি তারা কংসাবতী, সুবর্ণরেখার মতো নদীর থেকে নিয়মিত বালি তোলে। এবার ভাবছেন তো, ও তাহলে তো ওই ব্যাপারটা, এটা অবৈধ বালি তোলার কেস না। বালি তোলা হয় বটে, কিন্তু এটা অবৈধ বালি তোলার জন্য ইডি ঝাঁপিয়ে পড়েছে এরকম না। হলদি নদীর থেকে যেমন বালি মাফিয়ারা বেআইনি বালি তুলছিল বলে অভিযোগ, জিডি মাইনিং কোম্পানির বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই। তাহলে অভিযোগের ক্ষেত্রে আরও গুরুতর বলতে পারেন। এক্ষেত্রে কেস সত্যিই সুটকেস। সরকারি নিয়ম হলো বছরে 9 মাস বালি তোলা যায় আইনি খাদান থেকে, আর এই বালি তোলার জন্য ডাকা হয় ই টেন্ডার। ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট ও ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের ডাকা টেন্ডারে দায়িত্ব পায় কোনো বেসরকারি সংস্থা। অভিযোগ এরপরই শুরু হয় দুর্নীতির খেলা। সরকারি নিয়ম অনুযায়ী বালি তোলার জন্য প্রতিদিন ইস্যু করা হয় অনুমতিপত্র। প্রতি অনুমতিপত্র পিছু একটি ট্রাকের রেজিস্ট্রেশন থাকে। অভিযোগ, সেই অনুমতিপত্র জাল করা হয়েছে। একই ট্রাকের নম্বর 4-5টি ট্রাকে ব্যবহার করে চলেছে দুর্নীতি। ঝাড়গ্রামের সুবর্ণরেখার বালি গুণগতভাবে অত্যন্ত ভালো। এই বালি কলকাতা, গোটা রাজ্য, প্রতিবেশী রাজ্যে যায়। সেখানেই হাজির তদন্তকারীরা, কারণ এখান থেকে বালি তোলে জিডি মাইনিং। প্রচুর ডুপ্লিকেট চালান আছে। পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে, তার ছবি আছে। অভিযোগ, বৈধ ঘাট থেকে বালি তুলে সেটাকে বেআইনি করে ফেলা হচ্ছে। অনুমতিপত্র, চালানের কাগজপত্র, কিউআর কোড সহ জাল করে সরকারের মোটা রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। হলুদ অথবা সাদা বালির টাকা মুহূর্তে হয়ে যাচ্ছে কালো টাকা। সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে ভর্তি হচ্ছে মাফিয়ার পকেট। এই পর্যন্ত শুনে আপনারা নিশ্চয়ই রাগার বদলে মুচকি মুচকি হাসতে শুরু করেছে। আমি শিওর এটাই স্বাভাবিক, আমারও সেরকমই মনে হচ্ছিল। জানেন তো, এ রাজ্যে এই মুহূর্তে এরকম কাগজপত্র জাল করা এটা নতুন কথা কি? এই যে গাদা গাদা লোক জাল আধার ঠাধার নিয়ে বিভিন্ন রকম কাগজপত্র বানিয়ে নাগরিক হয়ে বসে রয়েছে, আপনার আমার কাজে ভাগ বসাচ্ছে, রেশন তুলছে, এগুলো তো ওই জালেরই কারবারি। দেখুন, সবার কাছে যাদের কাছে থাকার কথা না, তারাও সব জাল কাগজপত্র তৈরি করে নিচ্ছে। তো এরা নতুন কথা কি করেছে? হ্যাঁ, তফাৎ একটা, এমনিতে আমাদের ফাঁকি দেয় লোকজন, এক্ষেত্রে সরকারকে ফাঁকি দিচ্ছে। তো এই অভিযোগটা সবার প্রথম কাদের নজরে পড়েছিল, কাদের নজরে এসেছিল এই গোলমালটা? এখানেই কাহানি মে টুইস্ট। রাজ্য পুলিশ। 2রা মে আমাদের রাজ্যের পুলিশই প্রথম এই বেআইনি কাজটা ধরে এবং এফআইআর করে। মানে ওই আধার ঠাধারের ক্ষেত্রে যেরকম বিরোধীরা, বিশেষ করে বিজেপি বারবার বলে না যে রাজ্য পুলিশ কী করে, কিচ্ছু জানে না, এই এত এত লোক বাংলাদেশ থেকে ঢুকে পড়লো, ঢুকে কাগজপত্র, জাল কাগজপত্র, পরিচয়পত্র বানিয়ে এদেশের নাগরিক হয়ে গেল, পুলিশ কী করছিল? এক্ষেত্রে বলতে পারবে না। এক্ষেত্রে পুলিশই ধরেছে এবং পুলিশই এফআইআর করেছে। এরকম একটা কোম্পানির বিরুদ্ধে যে তদন্ত চলছে, একথা কেউ কি জানতো? পুলিশ যতই ধরুক, যতই এফআইআর করুক, সিরিয়াসলি কেউ জানতো না। জানলো কখন? যখন ইডি তদন্তে নামলো। এবার ইডি কি করে তদন্তে নামলো? তাদের কি কেউ তদন্ত করতে বলেছে? না, কেউ বলেনি। ইডি স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তে নেমেছে। এবার হঠাৎ করে তাদের এরকম ব্যাপারে ঢোকার রাস্তা কে করে দিল, বা হঠাৎ তাদের মনে হলো কেন? দেখুন, এ ব্যাপারে তাদের একটা বিশেষ ক্ষমতা দেওয়া আছে ইডিকে। যে কোনো রাজ্যে পুলিশ বা সিবিআই এর দায়ের করা যে কোনো এফআইআরের ভিত্তিতে ইডি যখন চাইবে তখনই নিজের মতো করে তদন্ত শুরু করে দিতে পারে। রেশন দুর্নীতির তদন্ত এভাবেই তো রাজ্য পুলিশের করে এফআইআরের ভিত্তিতে ইডি এগিয়ে গেছিল। তারপরেই তো গ্রেফতার করা হয়েছিল বাকিবুর রহমানকে, আর বাকিবুরের বাড়ির থেকে পাওয়া নথির ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। একই কায়দায় তো আরেক তৃণমূল নেতা, বনগাঁর ওই প্রাক্তন পুরপ্রধান
শঙ্করাঢ্য, তাকেও তো গ্রেফতার করা হয়েছিল। এবার এক্ষেত্রে কি হবে সময় বলবে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি, আপনাদের মনের মধ্যে একটা একের সঙ্গে 1 2 হবে না 3 হবে এরকম একটা সমীকরণ খচখচ করতে শুরু করেছে। তো করবে, আমি জানি, করারই কথা। আপাতত যেটা বোঝা যাচ্ছে এরকম তো না ব্যাপারটা একদমই, যে একদিন সকালে ঘুম থেকে উঠে ইডি দেখলো যে আচ্ছা হাত তো ফাঁকা, কাজকর্ম কিছু নেই, তার একটা তদন্ত করা যাক। বা হঠাৎ করে মনে হলো যে আচ্ছা এই ভোট এসে গেছে, এই যে সিবিআই তারা দেখছি নতুন করে গা ঘামাতে শুরু করেছে, রেশন দুর্নীতি নিয়ে টানাটানি করছে, তাহলে আমাদেরও নিশ্চয়ই কিছু করা উচিত, এইভাবে বসে থাকা উচিত না, এইরকম একটা বলে ওরা সিবিআই রেশনের খাতা খুলছে বলে কেউ টাচ করেনি যেটাকে, সেই বালি পাচারের তদন্তটা ইনি শুরু করে দিল। এটা যদি ভাবেন তাহলে ভুল ভেবেছেন, কারণ এটা একদমই নয়। বরং প্রথম দিনই ইডির গতি প্রকৃতি দেখে অনেকেই আন্দাজ করতে শুরু করেছেন আসলে এটা বালিঘড়ির কাউন্টডাউন সবে শুরু হয়েছে। এরপর আস্তে আস্তে কাউন্টডাউনে যেরকম ওই 8 7 6 5 করে করে এগোয় 1 অবধি তো পৌঁছবে। এবার 1টা কি? এটাই লাখ টাকার প্রশ্ন। এই প্রশ্নটা কখনো করবেন না, কারণ এই 1টা ঠিক কোনটা সেটা কেউ কখনো জানে না। দেখবেন এই শেয়ারের দর ওঠা নামা করে না, কখনো ওঠে কখনো পড়ে। একদম সোজা সাপটা বাংলায় যারা শেয়ার বিশেষজ্ঞ তারা যেটা বুদ্ধি দেন, শেয়ারের দাম যখন সব থেকে বেশি বাড়বে ঠিক সেই পয়েন্টে বেচে দাও, আর যখন সব থেকে পড়ে থাকবে তখন শেয়ার কেনো, কম দামে কেনো বেশি দামে বেচো। কিন্তু মুশকিল হচ্ছে ওই একদম সবচেয়ে কম দামে কেনার ওই পয়েন্টটাতে কেউ কখনো কিনতে পারে না, আর একদম সব থেকে ওপরের পয়েন্টটা সেটাতেও কেউ বেচতে পারে না। এটাই হচ্ছে মজা, কোনোদিন দেখবেন হয় না। এটা হচ্ছে সেরকম, আপনি যেটাকে ওই 1 নম্বর বলে মনে করলেন, দেখলেন না তারপর আরেকটু উঠে গেছে, আরও কেউ আছে। এই তদন্তগুলোর এই কাউন্টডাউনগুলোর এটাই হচ্ছে মজা। তাহলে এটার মধ্যে নতুনত্বটা কোথায়? এটাই হচ্ছে এখন প্রশ্ন। আমরা বাকিটা জানি, এবার তো এটাকে দেখিয়ে আরেকজন কাউকে ধরা হবে, তারপর আরেকজন কাউকে ধরা হবে, তারপর আরেকজন কাউকে ধরা হবে, সেই পিঁপড়ের গল্পের মতো। তারপর আরেকটা পিঁপড়ে ঢুকলো, আরেকটা চিনির দানা নিয়ে বেরোলো, তারপর আবার আরেকটা পিঁপড়ে ঢুকলো, আরেকটা চিনির দানা নিয়ে বেরোলো। মানে বলতে বলতে আপনি বোর হয়ে যতক্ষণটা ঘুমিয়ে পড়ছেন, ওই ঘুম পাড়ানো গল্পের মতো ওটা চলতেই থাকবে। এক্ষেত্রে বিশেষত্বটা কি একটু ছোট করে সোজাসুজি দেখি। ইডি কিভাবে ঢুকলো? পুলিশের এই সাম্প্রতিককালে করা এফআইআরকে হাতিয়ার করে তদন্ত শুরু করলো। তারপর কি করলো? 2022-23 সালে পুলিশের দায়ের করা এফআইআরগুলোকেও একই ছাতার তলায় নাকি তারা আনতে চলেছে। তার প্রথম ধাপটা হচ্ছে এই জিডি মাইনে। কোম্পানির অফিস কাছারি মালিকের বাড়ির থেকে শুরু করে কোম্পানির সঙ্গে যুক্ত বালি আর লরি ব্যবসায়ীদের বাড়িতেও তো আজ ইডি অফিসাররা গেছেন। তার মধ্যে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে এক বালি ব্যবসায়ী জহিরুল আলীর বাড়ির থেকে নগদ 12 লক্ষ টাকাও নাকি ইডি উদ্ধার করেছে। এবার দেখুন, একজন ব্যবসায়ীর বাড়িতে নগদ 12 লক্ষ টাকা থাকবে, এটা এখন অন্তত আর কোনো ব্যাপার না। আপনারা একদম কোনো কিছু এটা শুনে যে উৎসাহিত হচ্ছেন না, আমিও খুব বুঝতে পারছি, আমিও হচ্ছি না। উৎসাহিত হওয়ার কারণটা অন্য। এই যে গোটা ব্যাপারটায় একটু একটু করে এগিয়েছে, এমন একজন মানুষকে ধরেছে ইডি যিনি সাইকেল সারানোর মিস্ত্রি হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন, তারপর বালির ব্যবসা করে এখন 4-5টা রাজ্যে কারবার ছড়িয়ে করছে। তার কাছে 12 লক্ষ টাকা, এটা কোনো ব্যাপার না। জহিরুলের মতো ব্যবসায়ীর বাড়িতে এই যে তদন্ত করা, টাকা উদ্ধার করা, এটার তাৎপর্য অন্য জায়গায়। এই জহিরুলরাই নাকি জেলায় জেলায় বালির সিন্ডিকেট কন্ট্রোল করে, পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে, সরকারের ট্যাক্স ফাঁকি দেয়। বৈধ অবৈধ দুরকমের বালি ব্যবসায়ী নাকি এই জহিরুলরা চালায়। মানে ওই বাচ্চাটা যে হলদি নদীর চরে মারা গেল, তার জন্য এই জহিরুলরাই দায়ী।
এবার এদের ধরেই ইডি একদিন চাঁদের পাহাড়ে পৌঁছে যাবে বলে রাজ্যের বিরোধী নেতা আশাবাদী। কিন্তু আমরা কি ভাবছি? আমরা ভাবছি তার আশা তার কাছে থাক, ওটা ওই আশায় আমরা যাচ্ছি না। কারণ ওই বললাম, আপনাদের বুঝিয়ে দিয়েছি অলরেডি, ওই এক, সে যে কোন এক, এক এককে এক, এক এককে দুই, ও আপসে চলে, এগুলো আমরা কোনোদিন ধরতে পারবো না। কিন্তু এই জহিরুলদের বাড়িতে যে কাঁচা টাকা বা জহিরুলের মতো এরকম যে সিন্ডিকেটের মধ্যে থাকা বিভিন্ন ব্যবসায়ী যাদের কাছে কাঁচা টাকা থাকে, অবৈধ কাজকর্ম যারা করেন তাদের কাছে তো কাঁচা টাকা থাকবে, এটাই স্বাভাবিক। সেই টাকার একটা বড় হিস্সা যে রাজনৈতিক নেতাদের কাছে যায়, এটা তো আমরা জানি। তাহলে কি ইলেকশনের আগে এই বিভিন্ন রাজনৈতিক দলের টাকার সোর্সটা কাটতে চাইছে ইডি? এইটাই হচ্ছে এই কেসের সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট, যেখানে টাকা, নেতা, অবৈধ ব্যবসায়ী সবার একটা সুন্দর যোগাযোগের রাস্তা আপনারা খুঁজে পেয়ে যাচ্ছেন। এর মধ্যে দুটো পয়েন্ট মাথায় রাখুন। এক, সেই রাস্তাটায় ইডি পৌঁছচ্ছে এ রাজ্যেরই পুলিশের করা ওই এফআইআরের উপর ভিত্তি করে, অর্থাৎ এ রাজ্যের পুলিশের কাঁধে বন্দুক রেখেই এ রাজ্যের ওই রাজনৈতিক নেতাদের দিকে হয়তো এবার ট্রিগার টেপার চেষ্টা করবে ইডি। এটা হচ্ছে এক। আর দুই, এই কত বড় একটা নেটওয়ার্ক ওই ছোট্ট বাচ্চাটার মৃত্যুর জন্য দায়ী হয়, মানে আলটিমেটলি আপনি আমি কিভাবে এদের শিকার হই, সেটাও আরেকবার আপনারা বুঝতে পারলেন। বড় স্ক্যাম, এবং সরকারের কাছে 20 টাকা রেভিনিউ আসছে, 80 টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সহ পুলিশ সহ ভাইপোর কাছে চলে যাচ্ছে, এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের এসপিরা ডাইরেক্টলি ইনভলভ। তার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তো তাহলে আপনি একটা অ্যাপ্লিকেশন দিয়ে এই যারা তদন্ত করছেন, তো আপনাদেরই তো সব শাখা সংগঠন, গণসংগঠন, তো আপনি তাদের অফিসে গিয়ে সেগুলো জমা দিয়ে আসুন। তদন্তে একটার পর একটা তৃণমূল আর তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী ধরা পড়বে, আর শেষ পর্যন্ত এই বালি চোরের আসল ঠিকানা কালীঘাট পর্যন্ত যাবে, এটা রাজ্যের মানুষের বিশ্বাস। রাজনৈতিক বক্তব্য শুনে ফেললেন, এর মধ্যে নতুনত্ব কিছু নেই, এটার মধ্যে বিশ্লেষণেরও কিছু নেই, কারণ এরা কি বলেন, কেন বলেন, এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে আপনাদের কাছে এতদিন, আপনারা জানেন, বোঝেন। ধরা যাক এই বিজেপি নেতারা যা বলছেন সেটাই হবে। যারা জেলায় জেলায় সিন্ডিকেট চালান তাদের ধরে ইডি যদি রাজ্য স্তরের সিন্ডিকেটের খোঁজ নেয়, এটাই ধরে নেওয়া যায়, তাহলে কি হবে? তাহলে তো এই বললাম, আবার সেই পুনর্মূষিকও হবে, সেই একের খেলা। ওই কোন এক, সেটাকে কোনোদিন কেউ পৌঁছতে পারেননি। সেই নিয়োগ দুর্নীতির মতো নেংটির থেকে ধেরের থেকে নেংটি ওই গল্পের মধ্যে ঘুরপাক খেতে থাকবেন। আপনারা জানেন এই সমস্ত গল্প শুরু হয় কিন্তু সহজে শেষ হয় না। নিয়োগ দুর্নীতির কথাই ধরুন, ধেরে কে, ওটা খুঁজতে খুঁজতে পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত ইডি সিবিআই পৌঁছে গেছিল, কিন্তু সেই ধেরে কি না বা তার পেছনেও কোনো ধেরে মাথা আছে কি না, এই যে কোনটা ধরে টানলে কবে কোন মাথা আসবে, এটা আর কোনো দিন প্রমাণিত হলো না, মানে তো এখন পর্যন্ত তো হয়নি। কতদিন হয়ে গেছে? এতদিন হয়ে গেছে যে একটার পর একটা কেসে অলরেডি জামিন পেতে শুরু করে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আর কটা? ওই আর কবের মতো এখন আমরা জিজ্ঞেস করি আর কটা? আর বোধহয় 4-5টা মামলা বাকি আছে জামিন পাওয়া। পেয়ে গেলেই পার্থ চট্টোপাধ্যায় আবার বিকেলবেলা যথারীতি কালো গাড়িতে চড়ে হাওয়া খেতে বেরোবেন, কেউ কিছু করতে পারবে না, সবার সামনে দিয়ে ওই সিঙ্গাড়া জিলিপি খাবেন, কোনো ব্যাপার নেই। এসব জানেন বলেই অনেকে বলছেন যে ইডির এই তৎপরতা প্রতীকী। নীল আকাশে সাদা মেঘ, শিউলি কাশফুল দেখলেই যেরকম বোঝা যায় না ওই শরৎ আসছে, এগুলো দুর্গাপুজোর প্রতীক, তেমন ইডির এই তৎপরতা ভোটের প্রতীক। বিজেপি বিরোধীরা এক্ষেত্রেও বলছেন ভোট আসছে বলেই নাকি হেনস্থা করতে এজেন্সিগুলো সক্রিয় হয়েছে, অর্থাৎ সক্রিয় করা হয়েছে, অর্থাৎ যা হচ্ছে সব একদম তার মানে চিত্রনাট্য মেনে হচ্ছে। তাহলে নতুনত্ব কোথায়? এই ব্যাপারটাই হচ্ছে আসল। ওই যেটা বলছিলাম একটু আগে, ওইখানটায় আবার পৌঁছচ্ছে। আসলে এই কেন্দ্র এজেন্সির পথপ্রদর্শকের কাজ কারা করছে
এইটাও ভাবলেই আপনি নতুনত্বের সন্ধান পাবেন। কদিন আগে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষাণ রেড্ডিকে। ইসিএল এর নিয়োগ বন্টনে ওই দুর্নীতির অভিযোগ তুলেছিলেন ওই কীর্তি আজাদ। তার অভিযোগ ছিল তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে, অর্থাৎ তৃণমূলের একাংশ যে দুর্নীতি করছে এটা কেন্দ্রের বিজেপি সরকারের নজরে কে এনেছিল? তৃণমূল, মানে তৃণমূল সাংসদ। এক্ষেত্রেও এই অবৈধ বালি ব্যবসায় যে দুর্নীতি রয়েছে সেটা ইডির নজরে কে এনেছে? রাজ্য পুলিশ। কিন্তু তারপরেও একটা কথা তো না বললেই না, ইডি বা সিবিআইয়ের তদন্ত যদি স্রেফ আসা যাওয়া যাওয়া আসা আর স্রোতে ভাসাই হয়, মানে যদি স্রেফ কয়েকটা গ্রেফতারিতেই থেমে যায়, তদন্ত যদি শেষ না হয়, তাহলে মানুষ ফের বলতে পারে ওই 26 আসছে বলেই ঘটা করে 26 জায়গায় এজেন্সি হানা দিচ্ছে। আর সেক্ষেত্রে বিজেপি বিরোধীদের ওই রাজনৈতিক চক্রান্তের অভিযোগটা আন্ডু করা যাবে কি? কিন্তু যাক চাই না যাক, এবারের ওই পুজোয় চাই নতুন জুতো, সেরকম এবারের ভোটের নতুন স্টাইল ওই শাসক দলের বিভিন্ন সহায় তাদের পুলিশ অথবা তাদেরই লোকজনের করা বিভিন্ন অভিযোগকে সামনে রেখে তাদের ঘাড়ে বন্দুক রেখে তাদেরই টার্গেট করা, এটাই হচ্ছে এবার কেন্দ্রীয় এজেন্সির নতুন স্টাইল, পুজো স্টাইলও বলতে পারে। প্রবলেমটা হচ্ছে টাইমিং নেই। এই সময় এদের গতিবিধি, এটাতে তো সেই অভিযানটার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, সেটা নিয়েই মানুষের প্রশ্ন উঠে যায় যে এইবার ভোট আসছে, প্রধানমন্ত্রীও বলে গেলেন ভোট ভোট, তাহলে নিশ্চয়ই এইবার কেন্দ্রীয় এজেন্সিগুলির একটু গতিবিধি খবরে আসবে। কোন এত মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে এই বালি তোলা নিয়ে, সেই মামলার ফলে এখন প্রশাসন তো ব্যস্ত হয়ে পড়ছে। প্রশাসনের সবাই তো আর দিদিমণিকে সন্তুষ্ট করে চলতে পারছে না, কারণ তাদেরও তো একটা প্রশাসনিক সম্মান আছে। সেই জন্য কয়েকজন এরকম আছেন যারা বাধ্য হয়ে অভিযোগ করেছিলেন, তার ভিত্তিতে তদন্ত হচ্ছে। কোনো একটা লেভেল পর্যন্ত গিয়ে সেন্ট্রাল এজেন্সি আটকে যাচ্ছে। সেই মনে পড়ে যাচ্ছে সেই বিখ্যাত উক্তি চর্চিত কাকুর, যে সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না। এটা ঘুরে ফিরে না কোনো ঘাট হয়ে ঘাট হয়ে কলকাতার কোনো একটা ঘাটে এসে পৌঁছায়। সেই ঘাটে কি সিবিআই ইডি এসে তদন্ত করবে? কোনো সিনেমা রিলিজ হলে সিনেমার আগে তার ট্রেলার আসে, ঠিক তেমনি বঙ্গে ভোট এলে তার আগে ইডি সিবিআই এজেন্সিরা আসে। এটা বঙ্গবাসী তিতি বিরক্ত। এই প্রতিবার সস্তার নাটক দেখবে। কয়লা, গরু, বালি, মানে একমাত্র হাওয়া ছাড়া আর কিছু বাকি নেই। ওইটাও কোন দিন দম বন্ধ করে দেবে কে জানে। কোন দিন শুনবো আলো, আকাশ, বাতাস এইসব নিয়েও ক্লাসিক লেভেলের কোনো দুর্নীতি হয়ে গেছে, জানতে পারতাম না। হয়তো ওই কেউ না কেউ শাসক দলেরই কেউ কিছু একটা ঠুকে দেবেন, সেইগুলো নিয়ে তাদের দিকেই আবার বিরোধীরা তোপ দাগবে, ওই এজেন্সিগুলো চলে আসবে। এই যে বিভিন্ন ধরনের দুর্নীতির কাঁটা না, এটাকে প্রতিহত করতে একটা হাতে গরম ইস্যু পেয়েছিল শাসক, আপনারা জানেন, ওই বাঙালিদের ওপর অত্যাচার। এবার এই ইস্যুর কাছে দুর্নীতির দাগগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার কথা। মানুষ দুর্নীতি বলে বাঙালি অস্মিতা নিয়ে মেতে উঠবে, এটা তো স্বাভাবিক। আমরা তো আবেগপ্রবণ জাতি না, যাত্রাভিমানের ওপর আঘাত, ব্যাপারটা দুর্নীতির দাগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এইটা ভেবেই হয়তো শাসক শিবির ইস্যুটাকে ধরে নিয়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু মুশকিল কি জানেন, মনের আঘাত আর দুর্নীতির দাগ দুটো যে এক হয়ে যাবে এটা কেউ ভাবতে পেরেছিল? মানে একটা দিয়ে আরেকটাকে ভোলানোর প্রয়াস চলছিল, আচমকা দুটো বিষয়ই হাত ধরাধরি করে ফেললো। এই যে নিয়োগ দুর্নীতি, যেটা চারপাশে এরকম একটা কেলেঙ্কারি কাণ্ড করে বসে আছে, যার জন্য ওই 26,000-এর চাকরি চলে গেছে, সেই পরীক্ষাটা আবার হলো। এবার সেই পরীক্ষাতেই প্রশ্নের মুখে পড়ে গেল কি? বাঙালির অস্মিতা। ভাবছেন তো এটা আবার কোত্থেকে হলো? তো একটু খেয়াল করে দেখুন, কারণ বাঙালি ছেলে মেয়েদের পাশাপাশি এখানে কারা পরীক্ষা দিয়েছেন জানেন? একটা বড় অংশ এবার পরীক্ষার্থীদের ভিন রাজ্য থেকে এসছেন, ভিন রাজ্যের সব পরীক্ষার্থী। এবার দেখুন এটার মধ্যে একটা কত ইন্টারেস্টিং টুইস্ট রয়েছে, বলে না কাহানি মে টুইস্ট, সেই রকম। আমরা এতদিন ধরে কি বলতাম, পরিযায়ী যত কিছু সব নাকি এই বাংলায়। এটা নিয়ে
বিরোধীরা শাসক দলকে প্রচুর খোঁচা টোচাও দিত। শাসক দল যতই ওই বাঙালি অস্মিতা তুলে ধরার জন্য বলুক যে পরিযায়ীরা ভিন রাজ্যে গিয়ে বিভিন্ন রকম অত্যাচারের শিকার হচ্ছে, বিরোধীরা বলতো যাচ্ছে কেন, এ রাজ্যে কাজ নেই, এ রাজ্যে কিচ্ছু নেই, তাই জন্যে যাচ্ছে। প্লাস এই যে এখানকার এই নিয়োগ দুর্নীতি, এখানকার যে শিক্ষা ব্যবস্থা, সেটাকেও সেটা যে মানে বেহাল অবস্থা, চাকরি বাকরি কবে হবে, পরীক্ষা দিলেই যে পাওয়া যাবে এরকম কোনো গ্যারান্টি নেই। এই পরিপ্রেক্ষিতে যখন এখান থেকে ট্রেনে চেপে গাদা গাদা পরীক্ষার্থী ওই বিহারে সেখানকার স্কুল সার্ভিস কমিশন বা সরকারি পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলেন, তখন তো সেটাকেও সবাই কটাক্ষ করেছিলেন, রাজ্যের কি অবস্থা, বিহারে যাচ্ছে বাংলার ছেলেপেলেরা। এবার সেখানে যখন এই উল্টো স্রোতটা এলো, অর্থাৎ ভিন রাজ্য থেকে যে এত ছেলে মেয়ে এখানে চলে এলো, এটা শাসক দলের কাছে বিরাট একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা। নিশ্চিন্ত হয়ে বলতে পারেন, বাহ দেখলে তোমরা খালি আমাদের দোষ দেখো, এই ভিন রাজ্য থেকে সব লোকজন চলে আসছে। এই যে উত্তরপ্রদেশে পরপর 2 বছর কোনো নিয়োগ টিয়োগ নেই, সেই জন্য ওখানকার কত ছেলে মেয়ে এখানে রয়েছে। ওখানে তো বিজেপির সরকার, তা বললে হবে শুধু খালি এখানে দোষ দিলে হবে? এটাই বলতো। মুশকিল হচ্ছে এখানে একটা ছোট্ট ওই বলে না টুইস্ট রয়ে গেছে, সেইটা। এই যে ছেলে মেয়েরা এখানে আসছে কি করে? কারণ এসএসসি তাদের সুযোগ দিয়েছে। সুযোগটা দিয়েছে কখন, কোন রাজ্য? যারা বাঙালি অস্মিতা নিয়ে সরব। এবার এই ভিন রাজ্য থেকে ছেলেপুলেরা এলে এই বাঙালির তো চাকরি বাকরির সুযোগ নিজের রাজ্যে কমে যাবে, এটা বলার সুযোগ পেয়ে যাচ্ছে কারা? বিরোধীরা। হ্যাঁ, এইখানটাতেও আরেকটা টুইস্ট আছে, এটা বিরোধীরাও গলা খুলে বলতে পারছে না, কারণ যারা ভিন রাজ্য থেকে আসছে তারা কী ভাষী? হিন্দিভাষী। এবার এই হিন্দিভাষীরা কি এন্ড অফ দ্য ডে এরা তো ভোট ব্যাংক। অনেক হিন্দিভাষী আছেন আমাদের এই রাজ্যে, তাদের ভোটটা তো সব পক্ষেরই লাগে। সুতরাং গলা খুলে কেউ এটার একটা নিন্দাও করতে পারছেন না। সুতরাং এই ক্ষেত্রে রাজনীতিকরা তারা না কৃতিত্ব নিতে পারছেন, না নিন্দা করতে পারছেন, এরকম একটা নজৌ নতস্থ মানে নড়াচড়া করার মতো অবস্থায় যখন নেই, তখন আমরা খোলা মনে ভাবতে পারি আমাদের রাজ্যের যা অবস্থা, এমনিতেই চাকরি বাকরি নেই, একটু প্রাদেশিক হবেন নাকি, একটু ভাববেন নাকি যে এই ভিন রাজ্য থেকে আসা লোকগুলোকে যদি এখানে চাকরি বাকরি পাওয়ার সুযোগ করে দেওয়া হয়, সেটা কি ঠিক হচ্ছে? এটা ভাবার মতো বিষয়। কি দুর্নীতির দাগ বাঙালির ওপর আঁচ মিলেমিশে একাকার। গিজগিজ করছে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান থেকে আসা পরীক্ষার্থীরা। রবিবার এ ছবি ধরা পড়েছে বহু কেন্দ্রেই। বাংলায় শিক্ষকতার চাকরিতে হিন্দিভাষীদের ভিড় কেন? কমিশন সূত্রে খবর, এবছর হিন্দি শিক্ষকের শূন্যপদ 2251। मैं राजस्थान से आया हूँ, पैटर्न बहुत ज़्यादा डिफिकल्ट है वहाँ। झारखंड हो चाहे बंगाल हो, दोनों जगह करप्शन भरा पड़ा है। अभी झारखंड में भी जेपीएससी वगैरह अभी जो भी हुआ उसमें सीट बेचने का आरोप हुआ, पेपर लीक हुआ। झारखंड स्थिति অত ভালো নয়, কেন কি ওইখানে ভ্যাকেন্সি বিরাছে, তাহলে সারা সিট मतलब বিক্রি করে দিচ্ছে। स्कैम की बात अलग है, हम बात करना चाहते बंगाल तो एक हिस्टोरिकल प्लेस रहा एजुकेशन के सेक्टर, इसको नहीं भूलना चाहिए ना। কেউ বলছেন বাংলায় পরীক্ষা সহজ, কেউ বলছেন দুর্নীতি তো সব জায়গায়, কারো কথায় আবার কর্মসংস্থানের অভাব। बनारस से बंगाल में क्यों? सर वहाँ पर वैकेंसी बहुत मतलब लंबे ड्यूरेशन पर आ रहा है। यूपी से जुमला देते हैं सरकार जो है, जो पढ़े लिखे लड़कों हैं उनको केवल डिग्रियाँ बांट रहे हैं। একদিকে বাঙালি অস্মিতা, বাংলা ভাষার আন্দোলন, আর একদিকে হিন্দি ভাষী পরীক্ষার্থী। রাজনীতি মেলাতে জানে, তাই ভিন রাজ্যের কর্মহীনতা রাজনীতির ফোকাসে। একই ফোকাসে পরিযায়ীরাও ভিন রাজ্যে। ফোসকা পড়ার চান্স নেই তো? এই যে আজকের এসএসসির ছবি, এটাই প্রমাণ করছে যে বাংলা কাজের নিরিখে, বাংলা কর্মসংস্থানের নিরিখে ভারতের অন্য প্রদেশগুলো থেকে এগিয়ে আছে বলেই সেই ডাবল ইঞ্জিনের রাজ্যগুলো থেকেও হাজারে হাজারে পরীক্ষার্থী আজকে বাংলার এসএসসি পরীক্ষা দিতে আসে। এদের সাজিয়ে আনা হয়েছে কিনা দেখতে হবে। পশ্চিমবঙ্গের অধিকাংশ আইপিএস আইএএস তারা অন্য স্টেটের, তারা আনিয়েছে কিনা দেখতে হবে। কি মজার ব্যাপার বলুন তো, একটা আমাদের থেকে টেকআওয়েটা কি, আমরা কোন জিনিসটা ধরতে পারি সবার বক্তব্য শুনে? আমাদের দেশটা একদম একটা ইউনিফর্মলি চলে, সমস্ত রাজ্যের বিষয়টা আসলে একই রকম,
সব জায়গাতেই দুর্নীতি রয়েছে, সব জায়গাতেই মানে দেখুন বিভিন্ন রাজ্য তো, কোথাও ঝাড়খণ্ড, কোথাও উত্তরপ্রদেশ, কোথাও বিহার, এই যে যারা পরীক্ষার্থী তাদের অভিযোগগুলো শুনলেন, নিজেদের যে একটা হীনমন্যতা তৈরি হয়েছিল সাম্প্রতিককালে, খালি মনে হচ্ছিল যাবতীয় দুর্নীতি কি শুধু আমাদের রাজ্যে, যেখানেই যেই খালি আমাদের প্রশ্নের মুখে পড়তে হয়, এই তোমাদের ওখানে মন্ত্রী ধরা পড়ে, তোমাদের ওখানে টাকার পাহাড়, তোমাদের ওখানে সব চাকরি বাতিল। এটা এইরকম একটা পরিস্থিতি, এটা ন্যাচারালি ভেতরে একটা অস্বস্তি তৈরি হয়, তো ভিন রাজ্যে যেতে হয় কাজের সূত্রে, তখন এগুলো শুনলে খুব খারাপ লাগে জানেন তো। এগুলো শুনতে একটু বুকটা ফুলে উঠছিল না, যাক বাবা এটা সব রাজ্যে আছে, শুধু আমাদের রাজ্যকে বললে তো হবে না। এবার এর একটা উল্টো দিকও আছে, এবার ভেবে দেখুন তো, সমস্ত রাজ্যে এই রাজনীতিকরা তাদের কাজটা একভাবে করে যাচ্ছেন, আর তাতে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? আপনার আমার মতো সাধারণ মানুষ, এই ভারতের যে কোনো প্রান্তে যেখানেই হোক না কেন। চিরকালই আমাদের ভবিতব্য হচ্ছে এই রাজনীতির হাতে শিকার হওয়া। এবার রাজনীতির মূল লক্ষ্য কোনটা সেটাও তো ভাবতে হবে, ভাষা না ধর্ম। দেখুন অপ্রিয় হলেও প্রশ্নটা তো আজ করতে হচ্ছে, কারণ প্রশ্নটা তুলে দিচ্ছে রাজনীতি। বিজেপি বলছে তারা সনাতনীদের প্রতি কমিটেড, কোনো রাগঢাক রাখছে না, আর তৃণমূল আন্দোলনে নেমে পড়েছে, কারণ ভিন রাজ্যে বাঙালি পরিযায়ীরা হেনস্থার শিকার, এটা যেমন বাস্তব তেমনি আরেকটা বাস্তব, সরকার বলছেন বাংলা বলাতেই হেনস্থা। আচ্ছা শুধু কি এই কারণেই হেনস্থা? এই যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন মানুষজন একইভাবে যে তিতিবিরক্ত হয়ে উঠছেন বিভিন্ন কারণে, এই রাজনীতিকদের কারণে, সেটা কি আসলে জাস্ট একইভাবে সবাইকে সাধারণ মানুষকে হেনস্থা করে বেড়াচ্ছে? এটাও ভাবার বিষয় আছে কিন্তু। তবে কিছু কিছু জিনিস অস্বীকার করার কোনো উপায় নেই। এই বাঙালি সেজে যে বাংলায় বাংলাদেশিরা লুকিয়ে রয়েছে, এটা কি আর আমরা অস্বীকার করতে পারছি? যদি ধরেও নিই বাংলায় কথা বললেই হেনস্থা করা হচ্ছে, সেটা তো অর্ধেক সত্যি, বাকি অর্ধেকটা ওটাকে উজ্জ্ব রাখা হচ্ছে। এই উজ্জ্ব অংশটা কি জানেন? এই পরিযায়ীদের অধিকাংশ যেরকম বাংলায় কথা বলেন, তেমনি অধিকাংশই সংখ্যালঘু, এটাকে তো সেভাবে বলা হচ্ছে না। এটা না বলে আন্দোলনের পরিসরটা বাড়ানো হচ্ছে। তৃণমূল গোটা ব্যাপারটাকে একটা বাঙালি বাঙালি ভাব দিয়ে দিয়েছে, বলেছে বাঙালি লক্ষ্য, আর বিজেপি বলছে সংখ্যালঘুরাই আসল লক্ষ্য। দেখো দুদলই কিন্তু একই কথা বলছে, নিজের মতো করে বিষয়টাকে তারা ব্যাখ্যা করে দিচ্ছে। যারা বাংলা ভাষায় কথা বলছে তারা বাঙালি। এবার এক্ষেত্রে তৃণমূল এমনভাবে গোটা বিষয়টাকে দিয়ে দিচ্ছে যেন এ রাজ্যের বাঙালিরা লক্ষ্য। বিজেপি বলতে পারত যে অনুপ্রবেশকারীরা লক্ষ্য, তারা করে দিচ্ছে কি সংখ্যালঘুরাই লক্ষ্য। এবার এটার মাধ্যমে যে আর যার নিজের ভোট ব্যাংকটার কাছে বার্তা পৌঁছে যাবে, তাহলে তাদের ভোটটা সিকিউর হয়ে যাবে, নিশ্চিত হয়ে যাবে। আসল ব্যাপারটা ওই সেই কবে যুধিষ্ঠির বলেছিলেন হালকা করে ইতি গজ, তারপর থেকে রাজনীতিকদের এই খেলাটা চলছে জানেন তো। সোজা সবটা কথা কেউ বলেন না, সবার মধ্যে একটু ভাঁজ রেখে দেয়, আর সেই ভাঁজের মধ্যে ছিঁড়ে চ্যাপটা হয়ে মরে সাধারণ মানুষ। এই বিজেপি ধরুন যত সনাতনীদের ওপর অত্যাচারের কথা বলছে, তৃণমূল ততই বাংলা ভাষা আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে। কারণ তারা জানে যে এই সনাতনীরা যদি বিশ্বাস করে নেন তারা অত্যাচারিত, তাহলে হিন্দু ভোট ব্যাংকে কোথাও গিয়ে ফাটল ধরবে। কিন্তু যদি আপনি বাংলা বলে ফেলেন, বাংলা তারা অত্যাচারিত বলেন, তাহলে সেটা যেরকম ওই সনাতনী মানে হিন্দুদের কাছেও বার্তা যাবে, তেমনি নিজেদের সংখ্যালঘু ভোটটাকেও এটা বুঝিয়ে দেওয়া যাবে যে আমরা আছি, পাশে আছি। এবার ওই ভিন দেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা যদি এ দেশের জনগণের মধ্যে মিশে যায়, মিশে গিয়ে এখানের থেকে রেশন তোলে, এখানকার সমস্ত অধিকার ভোগ করে, এখানকার মানুষজনের খাবার থেকে চাকরি থেকে শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে ভাগ বসায়, তাহলে যারা ক্ষতিগ্রস্ত হয় তারা তো সাধারণ মানুষ, তার মধ্যে যেরকম সংখ্যাগুরু থাকে তেমনি সংখ্যালঘুরাও থাকে। এটা কেউ বলছে না, এত পরিষ্কার করে কেউ বলবে না, কখনো বলবে না যে ওখান থেকে আসা সংখ্যালঘুদের জন্য এ রাজ্যের সংখ্যালঘুরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর এ রাজ্যের বাঙালিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা কেউ বলবে না। সবাই নিজের পার্টকে বলবে
যাতে নিজেদের ভোট ব্যাংকটা ঠিক থাকে। আসলে হয়রানি বন্ধ হোক এটা কোনো দলই চাইছে না, এটাই হচ্ছে আসল কথা। এটা কথা বলি আপনাদের 1960 সালের কথা। অসমে তখন বাঙালি খেদাও আন্দোলন চলছিল। বাঙালি আর অসমিয়া একে অপরের প্রতিপক্ষ হয়ে উঠেছিল। রাজনীতি সেটাই চেয়েছিল ওখানে। গর্জে উঠেছিলেন কে? দুজন। কে? একজন হেমাঙ্গ বিশ্বাস আর একজন ভূপেন হাজারিকা একসঙ্গে গান বাঁধলেন। গোটা অসম জুড়ে এই গানের মাধ্যমে প্রচার চলল। হার মানল রাজনীতি। আজকে মনে পড়লো তার কারণ ভূপেন হাজারিকার জন্মদিন আজকে। একজন অহমিয়া, একজন বাঙালি, দুই শিল্পী যেটা করে দেখিয়েছিলেন, আজকের নেতা নেত্রীরা সেটাই করতে পারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মনীষীদের ছবি হাতে পথে নেমেছিলেন। কবিগুরুর ছবি সবার আগে ছিল। এবার মুশকিল হচ্ছে তিনি যেটা করেছেন সেটা তার লোকজনেরও খুব পছন্দ হবে। তাদের সামনে সেটাই তো মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, তো তারাও সেই পথেই চলবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু মুশকিল হচ্ছে তারা কারা, তার প্রজ্ঞা, তার ভাবনা, সেগুলো ওই যাদের ওপর তিনি দিয়েছেন তোমার পতাকা যার হাতে দেওয়াও, তারা যে কি জিনিস সেটা তো একটু খেয়াল রাখতে হবে। তাদের কাছে রামোজা, শ্যামতা, যদুতা, মধুতা চিনতে হবে তো সোজা বাংলায়। মালদার চাঁচলে টিএমসিপির একটা কর্মসূচি ছিল, সেখানে বিজেপি সরকারের মন্ত্রীদের ছবি পোড়াতে গেছিল তারা। এবার পোড়াতে বলেছে, পোড়াতে হবে, ঠিক হয়ে গেছে। সেটা কার ছবি পোড়াচ্ছি, কে যে কি খেয়াল নেই। সুতরাং ওখানে বিভিন্ন সরকারের মন্ত্রীদের ছবি পোড়াতে গিয়ে কবিগুরুর ছবি পোড়ানো হয়ে গেছে বলে অভিযোগ। হয়তো মনে হচ্ছে উনিও কোনো ভালো টাইপের মন্ত্রী হবেন আর কি, চেনে নাকি। তৃণমূলের জেলা সভাপতি বলছেন বাই মিস্টেক আগুন লেগেছিল। আরে আগুন কি বাড়িতে গিয়ে লেগেছিল? ছবিটা আনা হয়েছিল বলেই তো লেগেছিল, ছবিকে তো আগুনের কাছে আনতে হয়েছিল। অমিত শাহের ছবির বদলে ভুল করে হয়তো কবিগুরু হয়ে গেছে। এবার শাসক দল তাদের নেতা নেত্রীদের ছবি নিয়ে মিছিল করেন, ফলে আরও সাবধান হওয়া দরকার। এবার বহিষ্কার করছে দল। এবার নিজেদের ছবি যদি পুড়ে যায় না এইভাবে, মানে সবার তো বিভিন্ন লোকের ছবি বিভিন্ন ক্ষেত্রে নিয়ে বেরোয় আর কি। কখনো নিজেদের ছবি নিয়ে, কখনো বিরোধীদের ছবি নিয়ে, কখনো মনীষীদের ছবি নিয়ে। প্রত্যেকটা বেরোনোর এক একটা আলাদা আলাদা মানে আছে, উদ্দেশ্য আছে। সেটা তো নেতৃত্ব জানে, যাদের ওপর দায়িত্ব দেয়, পেছনে যারা আসছে তারা জানে কি। অপাত্রে দান করলে কি হয় সেটা দেখুন। এখন কবিগুরুর ছবি পুড়েছে, নিজেদের ছবি যে কোনো দিন পুড়বে না তার কোনো গ্যারান্টি আছে? তখন তো কেলেঙ্কারি হবে ভাবুন তো। তবে বিষয়টা এখানেই থেমে থাকেনি। কবিগুরুর ছবি বুকে ঝুলিয়েই আজ মিছিল করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। দেখুন, কবিগুরুর ছবি পুরুক বা না পুরুক, আমাদের কপাল ওটা তো প্রত্যেক দিন পুড়ছে। চাকরি যাচ্ছে, বালি চুরিতে গর্ত তৈরি হচ্ছে, তাতে আমাদের ভবিষ্যৎ তলিয়ে যাচ্ছে, মানে সবেতেই বাঙালি ডুবছে। অথচ আমাদের সব ফোকাস হয় পড়শি দেশ, নয় পড়শি রাজ্য। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। আমরা তো আধমরা হয়েই আছি, নতুন করে কেউ আর ঘা ঠা মারবে বলে তো মনে হয় না। তবে কবিগুরু যাই ভেবেছিলেন, তিনি পুড়েছিলেন না পড়েননি জানি না এই অভাগাদের হাতে। তবে তিনি ভাগ্যবান এটা মনে হচ্ছে। ভাবুন, তাকে সামনে রেখে বাঙালিকে উদ্ধারে সেদিন হেঁটেছিলেন মুখ্যমন্ত্রী, আজ হাঁটলেন শুভেন্দু অধিকারী। শাসকও হাঁটলো, বিরোধীও হাঁটলো, দুজনের হাতেই তার ছবি। নেতাদের হাতে আছে তো, পেছনে কারা পুড়িয়েছে ভুলে যান। কিন্তু মুশকিল হচ্ছে শাসক আর বিরোধী তাকে বুকে ধরে এত হাঁটছে, তারপরেও বাংলা পিছিয়ে থাকছে কি করে বলুন তো। বাংলা তাই জন্য এখন শুধু এগোচ্ছে না, একবারে চোঁচো করে দৌড়চ্ছে। মালদার ঘটনায় পশ্চিমবঙ্গ যে জামাতিদের হাতে চলে গেছে প্রমাণ হয়ে গেছে। গ্রেপ্তার নেই, এফআইআর নেই,
শাসক দল দলগত স্ট্যান্ড ক্লিয়ার করলো না, মুখ্যমন্ত্রীর বিবৃতি এলো না। আমরা ওই বর্বরের গ্রেপ্তার চাই। কবিগুরুর ছবিটাকে আমরা বুকে ধরেছিলাম, আর অমিত শাহ এবং মোদির যে কুকীর্তি সেটা যেন তাদের পুরানোর ব্যবস্থা করা হচ্ছিল। আমাদের মিস্টেকে হয়তো ওটাতে আলটাবলে যেতে পারে। তারা নাকি নরেন্দ্র মোদীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুলিয়ে ফেলেছেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কারা বড় বড় কথা বলেন যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেই না? বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙে এই বিজেপি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সরিয়ে দেয় বিজেপি শাসিত রাজ্যের পাঠ্যসূচি থেকে, তারা এসেছে নাটক করতে। সবার কিন্তু বলার মতো জায়গা আছে। এবার উল্টো দিক থেকে দেখলে কারোরই কিচ্ছু বলার মতো মুখ নেই। যখন বাংলাদেশে রবি ঠাকুরের ওই স্মৃতি বিজড়িত মিউজিয়ামকে ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়, তখন আমরা সমালোচনায় মুখর হই। এখানে তার ছবি পুড়ছে, বাংলাদেশিরা হাসছে। আবার দেখুন, যখন সেটা সমালোচনা করতে যায় তখন আবার বিদ্যাসাগরের মূর্তি ভাঙার কথা চলে আসে। সেই বাঁদরের কথা মনে পড়ে যাচ্ছে না, যার হাতে তরোয়াল ধরিয়ে দিয়ে পাহারা দিতে বসিয়ে দেওয়া হয়েছিল। সে একই রকম ব্যাপার। কিন্তু একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে, জানেন তো, এই ভিন রাজ্য বলুন বা নিজেদের রাজ্য, বাঙালি যে খুব শান্তিতে নেই সেটা শাসক বিরোধী দুপক্ষই মেনে নিচ্ছে, শুধু দায়টা একে অন্যের ওপর চাপাচ্ছে। এবারে একে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে নিজেদের ভোটের অঙ্কটা দুপক্ষ মেলাতে চাইছে, কিন্তু বাস্তবের অঙ্ক ওটা মিলছে? ভিন রাজ্যে কাজে গিয়ে কারা সমস্যায় পড়েছেন আপনারা জানেন। বাংলার বাঙালিরা সবাই নিশ্চিন্ত, যারা এখানে রয়েছেন নিশ্চিন্ত আর থাকা যাচ্ছে না। শিলিগুড়ির অভিষেক সেনগুপ্ত, তার অভিজ্ঞতা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে এ রাজ্যে থেকেও বাংলায় কথাবার্তা বলে নিশ্চিন্ত আর থাকা যাচ্ছে না। বাঙালি হওয়ার কারণেই নাকি চাকরি গেছে শিলিগুড়ির এই বাসিন্দার। হ্যাঁ, এই বাংলাতেই। এটাও দেখার বাকি ছিল। বাংলাদেশি বলে সন্দেহ, অভিযোগ ভিন রাজ্যে চলছে হেনস্থা, কখনো বাংলাদেশে পুশব্যাক তো কখনো আটক করে মারধর। ভিন রাজ্যে একের পর এক অভিযোগের মাঝেই খোদ বাংলাতেই চাঞ্চল্যকর দাবি। বাংলাদেশি সন্দেহে চাকরি ছাঁটাইয়ের অভিযোগ উঠল এ রাজ্যেই। শিলিগুড়ির একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কাজ হারানো অভিষেক সেনগুপ্ত। মুখে বললো যে আপনার সঙ্গে কাজ করা যাবে না, আপনি হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের, ওই পার্টিকুলার সংখ্যালঘু সম্প্রদায়ের ঘেঁষা লোক। এর জন্য আমার ডাউট হচ্ছে আপনি হচ্ছে বাংলাদেশি এবং এখানে ডিসগাইজড অ্যাজ হিন্দু আপনি আছেন। হ্যাঁ, আমি বাংলায় কথা বলি এবং আমি ওই সম্প্রদায়ের ঘেঁষা, তাই। বাংলাদেশি তকমা দিয়ে গালিগালাজের পাশাপাশি সংস্থার কর্মীদের দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ অভিষেকের দাবি, পুলিশ প্রথমে গুরুত্ব দেয়নি, মেয়র গৌতম দেবের দ্বারস্থ হন তিনি। মেয়র দেখাও করেছেন চাকরি হারানো যুবকের সঙ্গে। যে ঘটনা ঘটেছে খুবই অনভিপ্রেত। কমিশনার অফ পুলিশ তার সাথে কথা বলেছি এবং উনি বলেছেন যে একটা কেস স্টার্ট হয়েছে। বেসরকারি ওই সংস্থায় যোগাযোগ করা হলেও অভিযোগ নিয়ে তারা মুখে কুলু পেটেছে। অফিসে বাংলা কথা বলায় এবং কোনো একজন আপনার যে এজেন্সির সিকিউরিটি গার্ড ছিলেন তাকে ফেয়ারওয়েল দেওয়ায় আপনি তার চাকরি নিয়ে নিয়েছেন এবং আপনি বলেছেন যে বাংলায় কথা বলা যাবে না। सर आपको कुछ भी इंक्वायर करना है तो हमारे नजदीकी पुलिस स्टेशन में इंक्वायर कर लीजिए। नहीं सर, मेरे को आपसे कोई काम नहीं है, हम आपको जानते नहीं है, आपको जिससे जो बात करना आप कीजिए। তোমরা বুঝতে পারলেন কি হবে না হবে জানি না, কিন্তু বাংলায় বাঙালি যে নিরাপদ নয় সেটা নিয়ে কোনো সংশয় নেই। আমাদের এখানে কি নিরাপত্তাজনিত সংশয় ক্রমশ বাড়ছে, মানে এটা কিন্তু একটা বড় বিষয়, জানেন তো। এই যে ধরুন নর্মাল কোর্সে ভোট আসছে, প্রত্যেক মাসে মোটামুটি নিয়মিতভাবে একবার হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, এটা মোটামুটি আমরা জানি, সভা টভা করবেন ভোটের জন্য। কিন্তু এবার যেটা আসছেন সেটা তো একটু অন্যরকম আশা। 15ই সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটা বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সব সেনাকর্তারা। দেখুন 29শে মে থেকে প্রত্যেক মাসে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী,
কার্পেট বোম্বিং করবেন বলে রাহুল সিনহারা দাবি করছেন, কোনা কোনা চষে ফেলবেন। কিন্তু এবারেরটার এই যে আশাটা, এটা কিন্তু ওই খোলা মাঠের বিষয় নয়। ফোর্ট উইলিয়ামের ভেতরে একদম রুদ্ধদ্বার বৈঠক হবে এবং তার বিষয়বস্তু ততটুকুই জানা যাবে যতটা সরকার জানাতে চাইবে। তারপর প্রধানমন্ত্রীর কোনো সরকারি বা রাজনৈতিক কর্মসূচি আছে কিনা সেগুলো তো পরের কথা, এখনও জানা যায়নি। কিন্তু এটা রাজনৈতিক বিষয় তো নয়, এখন অবধি বোঝা যাচ্ছে জাতীয় নিরাপত্তার বিষয়। আর সেই জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে তাহলে কি আমাদের রাজ্যটাই ফোকাল পয়েন্ট হয়ে উঠল? এখানে ভাবুন তো, 1971-এর পর ফের একবার এইভাবে এরকম একটা বৈঠক হচ্ছে। ভাবছেন তো, মনের মধ্যে একটা সংশয় কাজ করছে, এটাতে কি হব? আমরা গর্বিত হব না আশঙ্কিত হব? ভাবুন, ভেবে যে দিকটা দেখেন। কিন্তু সত্যি কথা বলতে কি, পরিস্থিতিটা যে স্বাভাবিক নয় সেটা প্রধানমন্ত্রীর এই বৈঠকেই অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে নাকি? এবং আপনাদের মনে পড়ে যাচ্ছে নাকি আসিম মুনির যখন বলেছিলেন, ওই আমেরিকায় বসে হুমকিটা দিয়েছিলেন, তখন বলেছিলেন এর পরের টার্গেট তাদের ভারতের পূর্ব দিকটা। হিসেব কি একটু হলেও মিলছে? নিশ্চিন্ত কি আর সত্যিই থাকা যাচ্ছে? দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৈঠককে আরও প্রাসঙ্গিক করে দিয়েছে নেপালের আজকের পরিস্থিতি। নেপালে আজ গণবিদ্রোহের আগুন জ্বলে উঠেছে। রাজধানী কাঠমান্ডু কার্যত জ্বলছে এবং নেপালের সংসদের একাংশ ভাঙচুরের পর আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। সেনা নামানো হয়েছে, দেখা মাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত যা খবর পাওয়া গেছে, এখন পর্যন্ত 18 জনের মতো মারাও গেছেন, 200-র বেশি গুলিবিদ্ধ। ওখানকার স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন। এগুলো তো দেখাই যাচ্ছে এবং এগুলোর মধ্যে সাম্প্রতিক অতীতের বাংলাদেশ বা তার আগে শ্রীলঙ্কার ছবিও দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আগুনটা লাগলো কেন? ফেসবুক, ইউটিউব এবং এক্স হ্যান্ডেল সহ 26টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। আর তারই প্রতিবাদে পথে নেমেছে তরুণ প্রজন্ম। এবার ভাবছেন তো, সোশ্যাল মিডিয়ার জন্য এত বড় একটা রক্তক্ষয়ী বিপ্লব, এটা সম্ভব? নেপাল থেকে যা খবর পাচ্ছি, আসলে এটা জাস্ট ওই দেশলাই কাঠি। তার আগে বারুদটা জমে উঠেছিল মানুষের মনে। ওই অলি সরকারের দুর্নীতির বিরুদ্ধে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল মানুষ। সেই ক্ষোভের আগুনেই জাস্ট ফুলকি, এই বারুদের ওপর একটা দেশলাই কাঠির মতো এই সোশ্যাল মিডিয়া ব্যানটা পড়েছে। হতে পারে, নাও হতে পারে। দেখুন, বাংলাদেশে যেরকম বৈষম্য বিরোধী আন্দোলনটা ছিল, সেটা আমরা সবাই সামনে দেখেছি, কিন্তু পরে জেনেছি কি তলায় তলায় মৌলবাদী ইন্ধন ছিল। আর সেখানেও তো বিদেশি ইন্ধনের অভিযোগ উঠেছিল। ওই একই অভিযোগ তো এবার নেপাল সরকার তুলছে। শেখ হাসিনা যে বক্তব্য রেখেছিলেন, যে অভিযোগ তুলেছিলেন, ঠিক সেই অভিযোগই নেপাল সরকারের গলায় শোনা যাচ্ছে। এবার বিদেশ মানে কোন দেশ? কাদের ক্ষতি হয়েছে ভাবুন। নেপালের সোশ্যাল মিডিয়া বিধি না মানায় ওই প্ল্যাটফর্মগুলোকে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে বাতিল করা হয়েছে। তো যে কটাকে বাতিল করা হয়েছে তার সব কটা আমেরিকার। আর দুদিন আগেই 33 জন শিল্প বাণিজ্য কর্তার সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মধ্যে ফেসবুকের কোম্পানি মেটা, তার কর্তা মার্ক জুকেরবার্গও ছিলেন। এবার জুকেরবার্গ কি ট্রাম্পের কাছে নেপাল নিয়ে কোনো নালিশ করেননি? হয়। আর সেক্ষেত্রে আমেরিকাও কি হাত গুটিয়ে বসে থাকবে? সেটাও কি হয়? আমেরিকার পকেটে তো সবসময় ডিপ স্টেট পোড়া থাকে। ওটা ওই লাইটারের মতো, জানেন তো, যে দেশে ইন্ধন পায় জাস্ট ফুলকি দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এখানে একটা মজার ব্যাপার ঘটেছে। নেপালের বিধি না মানায় মার্কিন কোম্পানিগুলো ব্যান হয়েছে, আর বিধি মানার প্রতিশ্রুতি দেওয়ায় চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ওপর থেকে নেপালে ব্যান উঠে গেছে। মানে বুঝতে পারছেন গোটা বিশ্বের শক্তি সাম্যটা কীভাবে বদলাচ্ছে। তার মানে মাউন্ট এভারেস্টের পাহাড়েও ওই চীন আর আমেরিকার বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। ভেবে দেখুন, যে আমেরিকা সকলকে ব্যান করে, তাদের কোম্পানিগুলোকে কে ব্যান করলো? না, নেপালের মতো একটা ছোট্ট দেশ। এরপরেও নেপালে যদি আগুন না জ্বলে,
তাহলে দাদাগিরি কি আর থাকবে? বা উল্টো করে বললে, দাদাদের কি আর হজম হবে এই অপমান? ভাবুন, ভেবে দেখুন, তাহলে এই আগুন লাগার কারণটা বুঝতে পারবেন। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH